শেষ রোববারের জন্য। আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি এবং বিভিন্ন বিষয়ে এখানে আজকে আমরা সারা ভারতবর্ষের এবং বিশেষ বিশেষ জায়গার বিদেশেরও কিছু জিনিস উনি আমাদের সামনে রেখেছেন। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের এই চরিলাম মণ্ডলে আমি এসে এখানে আপনাদের সাথে একসাথে মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান আমরা শুনলাম। দেখুন, এই চরিলাম মণ্ডলে, যেটা আমার পূর্ববর্তী বক্তা এখানে যিনি মণ্ডল সভাপতি শ্রী তাপস দাস মহোদয়, এইভাবেই করতে হয়। যত বাধা আসবে তত বেশি কিন্তু ভারতীয় জনতা পার্টি আরও বেশি শক্তিশালী হবে। আমাদের সরকার এখন পর্যন্ত এই সরকারের কি তাগদ, কি শক্তি, অনেকের মধ্যে কিন্তু তার বিন্দুমাত্র উপলব্ধি নেই। আমরা সবার সাথে ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে কথা বলতে চাই। যারা কোনো সময় আন্ডারগ্রাউন্ডে ছিল তাদেরকে আমরা সারফেসে নিয়ে আসার ব্যবস্থা করেছি, কিন্তু সেই সারফেসে আসার পর যে মানসিকতা সে একই রয়ে গেল। আমি তাদেরকে বলবো যে বেশি চালাকি যেন না করে। আমরা এখনও কিন্তু ভালোভাবে কথা বলছি। আন্দোলনের নাম দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া, আন্দোলনের নাম দিয়ে যেগুলো আগে আন্ডারগ্রাউন্ডে থেকে যে কথাগুলো বলছিল, এখন সারফেসে এসে তার একটা বিভিন্ন রূপে, বিভিন্ন ফর্মে যেহেতু সুযোগ চলে এসছে, সেইভাবে কথা বলার চেষ্টা করছে। ঠিকভাবে সরকার যদি ধরে, কাচের ঘরে থেকে ঢিল মারতে গেলে 10 বার চিন্তা করতে হবে যে আমি কোন জায়গায় আমি আছি। কাজে বন্ধু, সাবধান, খুব সাবধান। কারণ যত আমি যেটা বললাম, মানুষ যখন বেরিয়ে আসবে একের পর এক, আজকে মন কি বাত অনুষ্ঠানে একটার দুটো বুথে এখানে বসত, মণ্ডল সভাপতি যে বললেন, আর আজকে এখানে 100% বুথে এই মন কি বাত মাননীয় প্রধানমন্ত্রীজির সব বুথে হচ্ছে। এটার কারণ আমরা নিজেদেরকে যদি দুর্বল ভাবি তাহলে আমরা দুর্বল। স্বামী বিবেকানন্দজি সবসময় এই কথাটা বলেন, ইফ ইউ দেন ইউ আর উইক। আর যদি নিজেকে ভাবো যে আমি শক্তিশালী, তাহলে আমি শক্তিশালী। আর জীবনে সবচেয়ে বড় ক্রাইম যদি থাকে, আমরা বিভিন্ন সময়ে ক্রাইমের কথা বলি যে মুখে এই মুখ ক্রাইম করে, কিন্তু যারা এই ক্রাইমের বিরুদ্ধে যারা আওয়াজ না তুলে, তার ক্রাইমের বিরুদ্ধে যারা কথা না বলবে, এর থেকে বড় ক্রাইম আর কিচ্ছু হয় না। আপনারা দেখেছেন আশারাম বাড়ির থেকে শুরু হয়েছে, সেখানেও আমাদের 4-5 জন কার্যকর্তা, আমাদের জনজাতি বন্ধুরা সেখানে প্রধানমন্ত্রীর কার্যক্রম দেখছিল। এদের দোষ কি? না, প্রধানমন্ত্রীর কার্যক্রম ওনারা দেখতে পারবেন না। ওনাদেরকে যেভাবে আক্রমণ করেছে, প্রাণঘাতী হামলা, আপনারা সবাই দেখেছেন কি অবস্থা ছিল। ছোট একটা মোবাইলের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির সেই মন কি বাত অনুষ্ঠান দেখছিল। এই হচ্ছে অপরাধ, যে না ভয়। এইভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রীজি বা ভারতীয় জনতা পার্টি যদি সমস্ত জায়গায় ঢুকে যায়, তাহলে তো সামনে আমাদের যে দোকানদারি সেটা তো বন্ধ হয়ে যাবে। তো আগের থেকে নির্দেশ, কোথাও কিছু করতে দেবে না।
আর মিথ্যা কথা বলার মানে আগে তো কমিউনিস্টরা মিথ্যা কথা বলতো, একই কায়দায় গোয়েবেলসে কায়দায় এখনো তারা মিথ্যা কথা বলে। অ্যারেস্ট করা হলো, ফেরেস্ট হতো না বারবারন্ত, এখন কিন্তু আইনের শাসনে চলে আসছে সব। জিজ্ঞেস করা হলো যে কেন ওদেরকে, বলে আমরা কমিউনিস্ট সিপিএম, আমাদের লোককে ছাড়তে হবে। নাটক এরকম কথা বলে ঠিক করে নিয়েছি আমরা, জনজাতি জাতি হোক মণি সবাই এখন গণতন্ত্রই চল, রাজতন্ত্র ভুল বুঝ না। আজকে দেখেছেন কথা প্রজা, আজকে প্রাককালে আমরা কিন্তু প্রজাতন্ত্র মানে প্রজাদের, প্রজারা যা ডিসিশন নেবে সেটাই। আমি এই কারণে আমাকে আপনারা এখন এগুলো চলে না, এটা গরিব ঘরের একটা চাইওয়ালা আজকে প্রধানমন্ত্রী, কোনো ফ্যামিলি মহারাজার ফ্যামিলির থেকে আসেনি প্রধানমন্ত্রী। দ্রৌপদী মুর্মুজি এটা অজগায়ের থেকে এসে আজকে ভারতের রাষ্ট্রপতি। তো এই হচ্ছে প্রজাতন্ত্র। এই সংবিধানের এত বড় শক্তি, সংবিধানের শক্তি এত স্ট্রং, সাময়িক হয়তোবা কিছু লাভ হবে, কিন্তু ভবিষ্যতে অনেক সময় কি হয়, এখন আমি অনেক কথা বললে বলবে মুখ্যমন্ত্রীর মুখে এগুলো শোভা পায় না। আমি যদি একটু কড়া কথা বলি, বলে মুখ্যমন্ত্রী এভাবে কথা বলে, মুখ্যমন্ত্রীর তো শোভা পায় না, কালকে বসে যাবে দেখবেন। অনেক সময় বেআইনি ঘটর দেখেন না আপনারা, অনেক সময় তো বুলডোজার দিয়ে মাটিতে কিন্তু মিশিয়ে দেয় না। তো এইরকম অনিয়ম বেআইনিয়ম করলে ওই মাটিতেই মিশে যাবে সব আগামী দিন নিশ্চিত। যার যার গণতান্ত্রিক পদ্ধতিতে যার যেরকম মানুষের কাছে যাওয়া, কাজ নিয়ে যাও না ভাই, কি কাজ করেছো তোমরা এতদিন? কাদের কাছে কোনো কাজের কোনো ইতিহাসই নেই। কাজ না নাই নিয়ে একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে যাচ্ছ তুমি। কাজের কিছু না করে এক একবার ঘুম থেকে উঠে এক একটা সুরসুরি বের করো, এক একটা ইস্যু বের করো তোমরা। কিন্তু আমাদের গার্জিয়ান এমন এক স্ট্রং গার্জিয়ান, আর এই গার্জিয়ানের সাথে আরেকজন স্ট্রং আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব। তো এইরকম একটা গার্জিয়ানশিপ আমাদের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে, আমাদের গৃহমন্ত্রীজির থেকে শুরু করে, এখন নতুন প্রধান আমাদের রাষ্ট্রের, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি নতুন সভাপতি হয়েছেন নীতিনজি, এর আগে জেপি নাড্ডাজি ছিলেন, একের পর এক এটা এরকমভাবে একটা শক্তির একটা পার্টি। এই পার্টিতে একবার যারা যোগদান করবে তারা কিন্তু বুঝতে পারবে, কারণ ত্রিপুরাতে এখনও পার্টিটা কি অনেকে কিন্তু বুঝতে পারছে না। আমি এখনও আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি বলবো, যারা এখনও সময় আছে, যারা ভারতীয় জনতা পার্টিকে বুঝার তাড়াতাড়ি বুঝে নাও। কোনো অনিয়ম বেনিয়ম এই পার্টিতে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না, এবং সেইভাবেই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, আগামী দিনও দেওয়া হবে। আর সমঝদার আদমি কে লিয়ে ইশারাই কাফি है, এখনও বলছি। কারণ এগুলো আমরা যে কোনো যদি অন্যায় কাজ হয়, আমরা সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে।
তোমার জন্য পার্টি খারাপ হবে, সেটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত হবে না, কোনো দিন আমরা করব না সেটা। হয়তোবা একটু সময় লাগবে, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন খবর আসে, তাহলে ব্যতিক্রম কি রইল? কমিউনিস্টদের সাথে আর কংগ্রেসদের সাথে পার্টি উইথ ডিফারেন্স, মুখে বললাম তো কাজের বেলায় অষ্টরম্ভা, তা লাভের লাভ কী হবে? আমরা বলছি নতুন ত্রিপুরা একটা করতে চাই, নতুন ত্রিপুরা কিভাবে হবে? এবং একমাত্র শান্তির মাধ্যমে, যুক্তির মাধ্যমে, কথার মাধ্যমে, তার চাল চলন বলন সব কিছুর মাধ্যমে, ট্রান্সপারেন্সির মাধ্যমে। আজকে সারা ভারত পৃথিবীর মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ কেউ নেতা থাকে, তার নাম হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সে কি কাউকে মেরেছে? কিন্তু আঘাত করলে তার প্রত্যুত্তর কিন্তু প্রপারলি দিয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম অপারেশন সিন্দুর ছেড়েছে। मैं निंदा करता हूँ, मैं ऐसा काम के लिए मैं निंदा करता हूँ, वो सब ना छोड़ूंगा नहीं। কি করলেন? সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, আর এবার অপারেশন সিন্দুর। তো এর থেকে তো শিখতে হবে, আমাদের বুথ লেভেল পর্যন্ত এটা আসবে। কিন্তু এরকম না যে এটা খালি দেশের জন্য করছে, যে আমার বুথের মধ্যেও এইভাবে শক্তিশালী করতে হবে একই নিয়মে। সেটা যেই হোক, যে কিছুকে ছোড়ুঙ্গা নেই, কোই উল্টা সিলটা ইধার উধার করে, এটা আমাদের শেখার বিষয়। আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এখানে এসেছিলেন, যখন আমরা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুনভাবে পুনর্গঠন করলাম, উনি আসার পর আমাকে জিজ্ঞেস করছিলেন যে कितना लोग आते हैं यहाँ, दर्शनार्थी कितना आते हैं? আমি বললাম যে यहाँ मेरे पास जो खबर है 2500 से 3500 डेली पुण्यार्थी यहाँ पर आते हैं, और महीने में 12 लाख से 13 लाख। एरपर আমি বললাম लेकिन सर अभी आप आ गए हो, और मैं समझता हूँ जे पूरा दुनिया जान जाएंगे और यहाँ का जो फुटफॉल है ये बढ़ जाएगा। বিশ্বাস করুন, আমি 2-3 দিন ধরে প্রায় আমি খবর নেই, এত পুণ্যার্থী এখন বেড়েছে যে প্রথমেই ত্রিপুরাতে এসে দেশ বিদেশ থেকে আসছে। এখানে এসে উনি পুজো দিয়েছেন, একদিকে পুজো দিয়েছেন, আরেক দিক দিয়ে সারা পৃথিবীকে জানিয়েছেন যে এটা একটা আমাদের 51 পীঠের এক পীঠ। আমরা জানি, হয়তো অনেকে জানে না, এবং তার যে গুরুত্ব আর মাহাত্ম্য, সেটা যখন মানুষ জানলো, দেখুন কিভাবে কত সুন্দর জিনিস করে যায়। আপনারা কুম্ভ মেলার কথা আপনারা সবাই জানেন। কুম্ভ মেলায় যখন মাঝখানে পদপিষ্ট হয়ে বহু লোক মারা গিয়েছিল, প্রচুর ইয়াং, এবারের যেটা দেখা গেছে কুম্ভ মেলায়, যে 18 বছর থেকে 35 বছরের যুবক যুবতী, আমি নিজেও সেখানে গেছি, আমি দেখছিলাম গাড়ির থেকে যে যাচ্ছে, মনে হচ্ছে যে দুনিয়া যায় বার্মে, এরকম এক কনসেন্ট্রেশন যে আমাকে কুম্ভ মেলায় যেতে হবে, সেখানে গিয়ে আমার ডুবকি লাগাতে হবে, এই চিন্তাধারায় শ্রদ্ধার সাথে যাচ্ছিল। সেখানে এই পদপিষ্ট হওয়ার পর মাঝখানে কিন্তু মানুষের মধ্যে একটু থমকে গেছিল যে ওখানে যাবে কি যাবে না। কি করলেন মাননীয় প্রধানমন্ত্রীজি? উনি ওখানে গেলেন মাঝখানে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, গিয়ে উনি ডুবকি লাগিয়েছেন। অর্থাৎ এই যে ডুবকি লাগিয়েছেন, তার অর্থ হচ্ছে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, নো প্রবলেম। এরপর দেখুন কত মানুষ তারপর গেলেন। আমি ওনাকে নিজে, কিন্তু ওনার সাথে যখন আমার সাক্ষাৎ হয়, আমি এই কথাটা ওনাকে বলেছি। তো এই যে বিষয়গুলো একের পর এক আমাদের এত সুন্দরভাবে আজকে দেশ শক্তিশালী হচ্ছে। আজকে 2047 সনে, আগামী 2047 সনে উনি বলছেন বিকশিত ভারত। তো এটা তো ভারত একা করতে পারবে না, সমস্ত স্টেটগুলোর করতে হবে। আমরাও ত্রিপুরাতে ত্রিপুরা বিকশিত ত্রিপুরা 2047 আমরা বানিয়েছি, তার রোড ম্যাপ বানিয়েছি, আমরা পাঠিয়ে দিয়েছি
আর সারা ভারতবর্ষের মধ্যে ফিফথ স্টেট আমরা। আরও আগে হয়ে যেত, কোনো সমস্যা ছিল আমাদের ক্যাবিনেটে, সেখান থেকে আমরা পাঠিয়েছি ফিফথ পজিশনে আমরা এই সাবমিশনে। $30+ ট্রিলিয়ন যে একটা ডেস্টিনেশন উনি টার্গেট রেখেছেন, এবং সেটা হবেই। আজকে কোথায় ছিল 11th পজিশন ইকোনমিক্যাল কন্ডিশন আজকে সারা পৃথিবীর মধ্যে, সেই জায়গার মধ্যে 11 থেকে 5th এখন হয়েছে 4th, এবং 2030-এর মধ্যে সেটা চলে আসবে 3rd পজিশনে। ক্যালকুলেশন একদম পুরা। কাজেই এইরকম একটা জায়গার মধ্যে আমার মনে আছে আপনাদের এই চরিলাম বিধানসভায় মাননীয় উপমুখ্যমন্ত্রী ছিলেন শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়। উনি যখন এই ফিনান্সের দায়িত্ব নেন, তো উনি বলছিলেন স্বর্ণযুগ চলছে। তো আমি তো যখন দায়িত্ব নিলাম, আমি অফিসারদেরকে বললাম যে কোথায় স্বর্ণ একটু বের করে দেখান। তো বলে স্বর্ণ তো আর খুঁজে পাই না, কোথায় স্বর্ণ। তবে 13,000 কোটি টাকার লোন ওরা রেখে গেছে আমাদের উপর, সেটা আমি পেয়েছি। আর সত্যিকারের কথা যদি বলুন, এখন কিন্তু রিয়েলি স্বর্ণযুগ চলছে ভারতবর্ষে। আমি এখানে কয়েকবারও এসেছি, এই ইলেকশনে আমি এসেছি। সবচাইতে সারা ত্রিপুরার মধ্যে যদি ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্ট এই জায়গার থেকে যিনি উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন জিষ্ণুদেব বর্মনের সময়ে সবচাইতে বেশি এই চরিলাম অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু গণতন্ত্রের মধ্যে হার জিত থাকবে। এত ডেভেলপমেন্ট করেছেন, তারপরও কিন্তু উনি সেখান থেকে জিততে পারেননি। অথচ ত্রিপুরার ইতিহাসে উনি যখন প্রথমবার এখান থেকে নির্বাচিত হন, হায়েস্ট ভোটে এখান থেকে কিন্তু জিতেছেন। আপনারা সবাই মনে আছে কিনা? এইরকম রাজনীতির মার পেচ আছে অনেক বিষয়, সেই মার পেচের কারণে ভুল বুঝে, উল্টাপাল্টা বুঝে, আর উনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের পার্টি উনাকে কি সম্মানটা দিয়েছে দেখুন। আজকে একটা রাজ পরিবারের একজন সন্তান, সুসন্তান, উনাকে ছোট একটা রাজ্য থেকে আজকে তেলেঙ্গানার মতো রাজ্যের মধ্যে উনাকে আজকে গভর্নর বানিয়েছে। এই আপনাদের এলাকার আপনাদের গর্ববোধ করা উচিত। আমি শুনিও এখনও উনি যখন এখানে আসেন, আপনাদের অনেকের সাথে খবরাখবর নেয়, যোগাযোগ করে, তো এগুলো থাকবে। কিন্তু এখন আমাদের যে জায়গার মধ্যে আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপগুলো কোন অবস্থায় যাতে আমাদের খালি না থাকে, সেগুলোকে আমাদের ফুলফিল করতে হবে। আজকে আমাদের মাঝে এখানে একটু আগে যিনি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে, শ্রী বিপিন দেব বর্মা, স্টেট জেনারেল সেক্রেটারি, ইয়াং আমাদের ডাইনামিক জনজাতি লিডার, একটু অন্য কাজে আবার নেক্সট আর একটা প্রোগ্রাম আছে সেখানে চলে গেছে। রতনবাবু তো সাকসেসফুল, মন কি বাত অনুষ্ঠানে উনি ইনচার্জ। লাস্ট টাইম যে খবর এসছে, সারা ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে আমাদের, এবারও প্রথম হচ্ছে বলছে মন কি বাত অনুষ্ঠানে। আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উনি সম্মানিত সেক্রেটারি। যখন যে কাজ দেওয়া হয়, উনি কিন্তু আজকে বহু বছর ধরে পার্টির সাথে যুক্ত। আমাদের মাঝে জেলা সভাধিপতি, আপনারা সবাই জানেন, উনি একবার বিদেশেও গেছেন, এত সুন্দরভাবে সেখানে ভারতের হয়ে বক্তব্য রেখেছেন। আমাদের চয়েস কিন্তু একদম টু দ্য পয়েন্ট, আমাদের চয়েস কিন্তু টু দ্য পয়েন্ট। শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, আমাদের টিআইডিসি, আপনারা দেখেছেন আগে যুব মোর্চার, স্টেটের যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলেন, এবং আমি তখন প্রেসিডেন্ট ছিলাম ত্রিপুরা প্রদেশে। একটা ভাইব্রেশন ছিল আমাদের, সমস্ত যুবকরা কিন্তু সারা ত্রিপুরার মধ্যে একটা ভাইব্রেশন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে আজকে টিআইডিসির চেয়ারম্যান করার সুবাদে, টিআইডিসি আগে কোথায় লসে রান করতো, আজকে সেখানে কিন্তু আমরা লাভের আমরা বলছি। পরখ করতে হয়, অনেক সময় বুঝতে হয়, অনেক সময় কোথায় কে কি কোন জায়গায় ফিট হবে, আর বাকিটা কপাল। কিন্তু কাজ করে যেতে হবে, কিছু হবে কি হবে না বাদ দিন।
আর আমাদের পার্টি এমন একটা পার্টি যে কিছু চাইলে কিন্তু বিপদ, চাইলে 100% পাবে না, না চাইলেই হয়। আর এর চাইতে সবচেয়ে বড় প্রমাণ আমি নিজে, এর থেকে বড় প্রমাণ আর কিছু নেই। এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন সিপাহীজলা নর্থে, শ্রী বিপ্লব চক্রবর্তী, উনিও ভালো কাজ করছেন। আর এখানে যে মণ্ডল সভাপতি, যার সভাপতিত্বে আজকের এই মন কি বাত অনুষ্ঠান 130তম, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এবং এখানে আপনারা পুরো টিম, এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখানে জনজাতির কতজন এসছে এখানে। আমি জানি অনেকে ভয় দেখায়, যাবে না, এই হয়ে যাবে। জনজাতিরা এখন বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া, এই ন্যাশনাল পার্টি ছাড়া জনজাতিদের উন্নয়ন কেউ করবে না। বাকি যার যার বেস্টেড ইন্টারেস্টে এগুলো করে। এখন বোঝার সময় এসছে, আমরা সবাই একসাথে থাকতে চাই। বাকি আমি দেব, আমরা দেব, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার দেব, আর একজন মাঝখানে এসে ঢুকে বলবে আমি করেছি, তাহলে আমি কেন, আমরা করব না, আরেকজনকে আমি কেন বলবো ওর থ্রুতে হয়েছে। ডাইরেক্টলি আমরা করব, ডাইরেক্টলি আমরা জনজাতিদের উন্নয়ন করব। যা দাবি দেওয়া আছে, যা দাবি দেওয়া আছে, সব দাবি দেওয়া ফুলফিল হবে, এতটুকু আমি বলতে পারি। এবং সেটা আমাদের সরকার এডিসিতে আসুক, আপনারা দেখবেন সব কিছু হবে। শুধু তাই না, তার উপর থেকেও হবে। আমরা চাই সবার সাথে ভালোভাবে থাকতে। এই ছল ছাতুরি করে, উল্টো সাদা বুঝিয়ে, এবং এই গলার যে গলা ফুলিয়ে কথা বলে বিভ্রান্ত করে, তা আমারও 2 মিনিট লাগে, আমি এমন বলতে পারি এইভাবে, বলবো আমি এইভাবে, ভালো লাগবে আপনাদের শুনতে। আমিও ইচ্ছে করলে ওই আওয়াজে কিন্তু ওই সারে গামা পাদা নি সা যে আছে ওইটা যাইতে পারি। 2 মিনিট লাগবে আমার যেতে এখানে। কিন্তু আমরা এইভাবে আমরা যাব না। আমি সময়ে যাব, প্রয়োজনে যাব, প্রয়োজনেও যাব, কিন্তু এইভাবে এক এক সময় অবাক হই, কি বলছে, কখন কি বলছে। সামনে বলছে একরকম, পেছনে বলছে আরেক রকম। মানে দে আর নট ইন দেয়ার মাইন্ড। ভাবছে এইটা করলে ওদের লাভ হয়ে যাবে, ভয় পেয়ে যাব। সিভিক সোসাইটির নাম দিয়ে সেদিন শুনলাম আপনাদের এখানে এসে একজন খুব করে হম্বি তম্বি ইত্যাদি করলো সিভিক সোসাইটির নাম দিয়ে। আরে আগে নিজের আয়নাটা দিয়ে নিজের চেহারাটা আগে দেখুন, ইতিহাস আপনার কি। সাবধান বন্ধু, আপনাদের সুযোগ দিয়েছি, এর অর্থই না যা খুশি তাই বলবেন। সরকার আমাদের, এবং সরকারের হাত, আইনের হাত কিন্তু বড় লম্বা, বড় লম্বা। কাজে বন্ধু আবার বলবো, খুব সাবধান। আজকে আপনারা দেখেছেন আমাদের সরকার আসার পর সমাজপতিদের 2000 টাকা ছিল। আমাদের সরকার এসে 2000 টাকা করে সমাজপতিদের আমরা সাম্মানিক দিয়েছি। সেই জায়গায় আমরা কিছুদিন আগে 5000 টাকা করলাম। এবং 5000 টাকা না, এখন আমি বলছি যত জনজাতি আছে সবাই যারা লিডার আছেন, সমাজপতি আছেন, তাদেরকে 5000 টাকা করে দেব। এবং অনেক ক্যাপিং ছিল আগে, সেই ক্যাপিংগুলো উঠিয়ে দিয়েছি। ডিএমকে বলেছি আপনারা সব জনজাতি, প্রায় 40+ মতো জনজাতি, 19 বাদ দিলেও আরও আছে। অনেকে জানেন না, জনজাতিরাও জানে না, ছোট ছোট গ্রুপ, 1000, 1500, 2000। আমরা চাই না এরা হারিয়ে যান। আমরা ফটো তুলতে চাই না, গিয়ে ফটো তুললাম, এই ফটো তোলাতে আমরা নেই। ঠিক আছে, অনেকে চাই ফটো তুলে, কিন্তু মনের থেকেই আমরা চাই যে তাদের উন্নয়ন হোক। আজকে সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন, আমরা সাব ডিভিশনালে একজন করে টিসিএস লেভেলের অফিসার নিযুক্ত করেছি। তাদের কাজটা কি? শুধু জনজাতিদের যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো যাতে তারা উন্নয়ন করতে পারে, আমরা এই ক্যাবিনেটে কিছুদিন আগে সেটা ডিসিশন নিয়েছি। আমাদের মুখ্যমন্ত্রীর নামে একটা আমরা ডেভেলপমেন্ট মিশন আমরা করেছি। 25,000 টাকা করে প্রতিটা যারা মানে সেই স্কিমে পড়ে 25,000 করে তাদেরকে দেওয়া হচ্ছে, ওই ফ্যামিলিকে। আমরা এই যে নতুন বিশ্রামগঞ্জে আমরা কি চাইছি, যে এখানে একটা নগর পঞ্চায়েত হোক।
নগর পঞ্চায়েত হোক, এর মধ্যে কী প্রবলেম? আমি তো বিসি নিচ্ছি না, এখানে তো বিসি নেওয়া হচ্ছে না। এখানে সমস্ত যে জিপিগুলো আছে সেইগুলো নিয়ে একটা নগর পঞ্চায়েত হচ্ছে। উন্নয়নটা হবে কি করে? না, যদি আমাদের খবরদারিটা চলে যাবে। আমরা নগর পঞ্চায়েত করব, এখানে তো সবাই থাকে। নগর পঞ্চায়েত করলে যখনই কিছু একটা হয় তখন তার ডেভেলপমেন্ট হয়, মিউনিসিপ্যালিটির থেকে তার পয়সা আসবে, এই এরিয়ার ডেভেলপমেন্ট হবে। এইগুলো আমি বলবো যে আপনাদের আজকে এইগুলো নিয়ে চিন্তা করার দরকার। এগুলো বসে আপনারা কথা বলুন সবার সাথে। আমি মণ্ডল প্রেসিডেন্টকে বলবো, যারা আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন, আমি এখানে এর আগেও 2021 আমি এসেছি, কী অবস্থা ইলেকশনের পরে, নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখেছি। প্রচুর ঘরে ঘরে আমি গেছি, অস্ত্রের আস্ফালন, মেয়ে লোকদের উপর কি অত্যাচার, বলে আর লাভ নেই। সব এটা কি চাইছে কি ওরা? কমিউনিস্টরাও করেছে এরকম, কংগ্রেসরা তো নিজেরা করতো, আবার এখন দেখলাম তারা শুরু করেছে। সেটা হতে দেব না আমরা, কোন অবস্থায় হতে দেব না। গায়ের জোর উইল নট বি টলারেটেড, আমরা এগুলো টলারেট করব না। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকের মন কি বাত অনুষ্ঠানে খুব সুন্দর কয়েকটা কথা বলেছে। আমি কয়েকটা কথা বলে আমার আজকের এখানে যাই বলার যে সুযোগ দিয়েছেন আপনারা। ন্যাশনাল ভোটার্স ডে, আজকে কিন্তু ন্যাশনাল ভোটার্স ডে, অর্থাৎ 18 বছর হয়ে যাওয়ার পর এই যে গণতন্ত্রের যে কত বড় শক্তি, সে সম্পর্কে কিন্তু উনি আবার মনে করিয়ে দিলেন আমাদের। এবং কিভাবে নতুন নতুন ভোটার, নতুন যারা হচ্ছে তাদেরকে যে অ্যাপ্রিসিয়েট করা, এটার থেকেও আমাদের শেখার আছে। যার যার বুথের মধ্যে যারা নতুন নতুন ভোটার আজকে 18 বছর হয়েছে, তাদেরকে ডেকে তাদেরকে সম্মান দেওয়া, সেই কথাটা উনি জানিয়েছেন। আজকে যখন উনি কথাটা বললেন যে স্টার্ট আপ নিয়ে, আমরা অনেকে স্টার্ট আপ নিয়ে কত যে সুবিধা আছে, আমি আধিকারিকদের প্রায়ই বলি যে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এগুলো নিয়ে যত বেশি অ্যাওয়ারনেস করা যায়, কত আমরা তার মধ্যে ফান্ডিং দিচ্ছি। এবং চাকরি দিয়ে কত সে করবেন আপনি, আর চাকরি দিয়ে আপনি চাকরই থাকবেন, চাকরি মানে চাকর, ঠিক না? কিন্তু আপনি যখন নিজে এন্টারপ্রেনার হবেন, আর 10টা লোককে আপনি চাকরি দিতে পারবেন। এই কনসেপ্ট আগে ছিল না। এগুলো আগের কমিউনিস্টদের সময়ে এগুলো ছিল, কংগ্রেসের সময় ছিল। আমরা চাই নিজেরা যেন এন্টারপ্রেনার হয়। তো তার উপরে যেভাবে স্টার্ট আপ এখন সারা ভারতবর্ষে এত ভালো হচ্ছে এবং সারা পৃথিবীর মধ্যে 3rd পজিশনে চলে আসছে এই স্টার্ট আপ ইন্ডিয়ার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে, সেই কথাটা উনি বললেন। আজকে উনি যে থামসা রিভার যে রিভাইভাল, কি সুন্দর আমরা টিভির পর্দায় দেখলাম। আমার মনে হয় না যে আমরা হাওড়া নদীটা এইভাবে করি, গোমতী নদীটা করি, আমাদের প্রায় 12টার মতো মেইন রিভার, কিন্তু আমরা ওই শুনলাম খালি। কিন্তু সবাই যদি এটা একটা প্রোগ্রাম বানিয়ে আজকে আমরা যদি যাই, সবাই মিলে যদি এই কাজটা করি, রাস্তা পরিষ্কার, স্কুল পরিষ্কার, আজকে ন্যাশনাল হাইওয়ে পরিষ্কার, এগুলো এক একবার বার্তা দিচ্ছেন উনি, হচ্ছে অনেক জায়গায়। কিন্তু কন্টিনিউয়াস আমাদের এই বিষয়টা যখন আমরা করব, তো আমাদেরও এই উনি কোনো এক সময় এই প্রোগ্রাম সারা ভারতবর্ষকে, সারা পৃথিবীকে উনি দেখাবেন। আজকে আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন স্টার্ট আপে ত্রিপুরাতে খুব ভালো করছে। আমি এটাও দেখলাম, দেখুন কত সুন্দর জিনিস। আমাদের এখানে কীর্তন, আমরা আইসিএ ডিপার্টমেন্ট থেকে কীর্তনের একটা অনুষ্ঠানও আমরা করছি, কম্পিটিশন করাচ্ছি, যাত্রা কম্পিটিশন করাচ্ছি, নাটক, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছিল, পুতুল খেলা, এগুলো। উনি ভজনের যে একটু আগে যে ভজন, এবং সেটাকে যে 2-3টে ছেলে মেয়ে একদম তাদেরকে দিয়ে এটা মডার্নাইজেশন করে, মিক্স করে কি সুন্দরভাবে ভজনকে উনি বললেন যে ভজনকে এইভাবে যদি করা যায় সময়ের সাথে একটু, কিন্তু মূল ভজনের যে সুরটা, ভজনের যে আসল যে বিষয়টা, সেটা যেন না হয়। তা আমরাও এই ধরনের একটা ইনোভেটিভ চিন্তাভাবনা আমরা করতে পারি। এগুলো শুধু মন কি বাত যে বলছেন উনি, উনার কথা না, কিন্তু অন্যের মন বাত,
অন্য যাতে মনের ভিতরে ঢুকে সেই কথাগুলো উনি বলছেন। এর মধ্যে আমাদের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটির ভাবও আসে। মডার্ন যুগের যারা আছেন, নতুন নতুন ছেলেমেয়েরা, এখন তো ওরা সেই মন্দিরেও যায় না, তারা কোনো ইনস্টিটিউশনে যায় না, তো তাদের জন্য এই ধরনের যখন মিক্স করবেন তাদের মধ্যে অ্যাটলিস্ট এই স্পিরিচুয়ালিটির বিষয়টা চলে আসবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা উনি দেখালেন, যে আমাদের উনি বলছেন যে বাঙালিদের যে লাল পাড়ির যে শাড়ি পরে সেই মালয়েশিয়ার মতো জায়গায়, আপনারা ভাবুন কোথার থেকে কি কি জিনিস নিয়ে আসেন, এবং সেখানে তাদেরকে দাঁড় করিয়ে একটা প্রোগ্রাম বন্দে মাতরম, পেছনে আমি দেখছিলাম বন্দে মাতরমের মাধ্যমে গানটা গাইয়ে তার সাথে এটাকে প্রস্তুত করলো। তো সারা পৃথিবীকে এখন মানে চেনাচ্ছে যে ভারত কোথায় এখন। এখানে মির্জাফর নামে এক ব্যক্তি, যিনি বলছেন যে এই যে টবেকো, সেলিং অফ টবেকোর এই বিষয়ে উনি কিন্তু এখানে কথা বলেছেন। আরও অনেক এখানে বিষয়ে উনি রেখেছেন, আমি সব কথা আর বলছি না। আমি আবার বলবো যে এই চরিলাম বিধানসভাতে আপনারা একটু জাগতে হবে। এখানে কারোর দাদাগিরি এখানে চলবে না। সরকার পার্টি কোঅর্ডিনেশনের মাধ্যমে আপনাদের সাথে থাকবে, আর ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এখন খালি একটা জিনিস থেকে দূরে থাকবেন, সেটা হচ্ছে যে এই যে একটা সাম্প্রদায়িক সুরসুরি যে দেওয়ার চেষ্টা করে তার থেকে দূরে থাকবেন। এটা খুব ইজি, কিন্তু যে কোনো জায়গার মধ্যে যা খুশি এর মাধ্যমে কিছু করে নিতে পারে। এটার থেকে দূরে থাকবেন, এতে করে ডেভেলপমেন্ট জীবনও হবে না। আজকে ত্রিপুরার ডেভেলপমেন্ট কোন জায়গায় গেছে আপনারা বলুন। নীতি আয়োগ ত্রিপুরাকে বলছে যে স্টার্ট আপ, মানে আমরা এভরিথিং স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, আমরা যেসব কার্যক্রম করছি এখানে এত ভালো ভালো কাজ করছি, আমাদের 95% আমরা এই এসএইচজি গ্রুপের আমরা মায়েরা এখানে লাখপতি দিদি হয়েছে, সব মিলে এখানে আমাদের বলছে যে এই ত্রিপুরা স্টেটকে কি বলছে, ত্রিপুরা স্টেটকে ফ্রন্ট রানার স্টেট হিসাবে বলছে নীতি আয়োগ। আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইস্ট। আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিডিপি এইভাবে হচ্ছে না, জিডিপি এইসব সবাই মিলে কাজ করছেন তবেই এটা সম্ভব হচ্ছে। এগ্রিকালচারে আপনারা দেখেছেন যে জি রামজি, আপনারা সবাই জানেন, কালকেও এই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে, বিকশিত ভারত জি রামজি, যে গ্রামের মানুষদের কিভাবে আরও তাদের আর্থিকভাবে উন্নয়ন করা যায় এবং প্রপার ওয়ার্ক প্রপারলি যাতে তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার সেখানে ডেভেলপ করা যায়। আপনারা দেখবেন কি হয় এক একটা স্টেট এবং একটা সারা ভারতবর্ষের কি অবস্থা হয়। তো সব মিলে এইভাবে যখন ডেভেলপ হচ্ছে, আমাদের ট্যুরিজমের কালকে দেখলেন আপনার, আজকেও আছেন এখানে, আজকে চলে যাবেন 3 দিন সমানে, জ্যোতিরাদিত্যজি আমাদের ইউনিয়ন মিনিস্টার ডোনার, উনি নিজে এসছেন, প্রায়ই ওনার সাথে আমার কথা হয়। এবার 7-8 মাস ধরে ওনার সাথে প্রোগ্রাম হচ্ছিল। আমাকে উনি দায়িত্ব দিয়েছিলেন কনভেনার, কি কনভেনার হিসাবে, যে ইনভেস্টার্স যত আছে ইনভেস্টার্স কিভাবে আনা যায় পুরো নর্থ ইস্টার্ন জোনে, তার জন্য আমাকে কনভেনার করেছে। আপনারা বিশ্বাস করুন, যেভাবে আমরা এটা সাবমিট করলাম, উনি বললেন যে আমি নিজেও, আমি বিদেশে ছিলাম, আমি ম্যানেজমেন্টের সাথে যুক্ত ছিলাম, কিন্তু হেডস অফ টু ইউ শাহাজি, যে আপনি যেভাবে করলেন এর টেমপ্লেট আমার কাছে পাঠাবেন এবং আমি সমস্ত মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। আমরা টেমপ্লেট পাঠালাম, আমি তো করিনি, আমরা টিম পুরো আমরা সবাই মিলে করেছি আমরা। এবং কাজ করলে আরেক সমস্যা, আবার আরেকটা কাজ দিয়ে দিয়েছে, বলছে আসামের মুখ্যমন্ত্রী ইলেকশন নিয়ে ব্যস্ত, তো এই নর্থ ইস্টের কিন্তু রাস্তা আপনারা জানেন কি অবস্থা। তো নর্থ ইস্টার্ন জোনের এই যে টেরেনগুলো আছে, এই টেরেনগুলো ইজ অফ অ্যাপ্রোচিং, ইজ অফ মুভমেন্ট, গাড়ি রাস্তাঘাট, তার জন্য একটা কমিটি বানিয়েছে। হেমন্ত শর্মাজিকে বানিয়েছিলেন, উনি ব্যস্ত থাকাতে বললেন কাউকে দিন, তা আবার আমাকে দিল। 2 মাসের মধ্যে আবার সমস্ত রিপোর্ট আমি দিলাম এবং সেটা প্ল্যানারি সেশনে যখন কথা হবে, কারণ আমরা সকাল থেকে রাত্র অবধি কাজ করি। আপনারা সবাই জানেন, আমি এটা সবসময় বলেছি, আমি বলবো আপনাদের,
কিছুদিন আগে আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি বলছেন ये जे जरा विरोधी दल बोले मैं आप लोगों को एक बहुत सिंपल सा एडवाइस देता हूँ। क्या एडवाइस? आप सुन लो, कान खोल कर सुन लो कि आप लोग अपना इंडिविजुअली बात करते हो ना जिंदगी भर, और हम लोग सवेरे 6 बजे से रात 12 बजे तक हम लोग काम करते हैं जनता के लिए, इसीलिए ईवीएम में हमारा रिजल्ट हमारा फेवर में आता है। तो आप लोग अगर काम करोगे अपने बारे में ना करके, अपना फैमिली के बारे में ना सोच के, तब जाके आपको रिजल्ट होगा। तो यही যে বিষয়, আমরা সমর্পণের পার্টি, এটা আমাদের জন্য এটা সত্যি একটা আনন্দের বিষয়। আমরা গর্বের সাথে বলতে পারি আমরা এই পার্টির আমরা মেম্বার। নো টক এগেনস্ট আওয়ার পার্টি লিডার্স, যা করার যে করার সে করবে। আমরা আমাদের যে কাজগুলো সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া। মন কি বাত অনুষ্ঠান এটা তো আছেই, কিন্তু পাশাপাশি আমাদের যে বেনিফিশিয়ারি যে বিষয়, সাধারণ মানুষের লাস্ট মাইল অবধি আমাদের কথা হচ্ছে লাস্ট মাইলে যেগুলো কোনো দিন কেউ চিন্তা করেনি। আচ্ছা, বিশ্বকর্মা যোজনা যাদের সম্পর্কে 18টা সম্প্রদায় কেউ চিন্তা করেনি, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় 13,000 কোটি টাকা এই বিশ্বকর্মা যোজনায় ওই সব লোকদের যারা বারবার আছে, যারা কাঠমিস্ত্রি আছে, কেউ শুনিনি। ওনাদেরকে আমরা টুল কিট দিচ্ছি, ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে যদি বলি শেষ করে যাবে না, এখানে আজকে ভাষণের বিষয় না, এখানে মন কি বাত অনুষ্ঠান। যেহেতু সুযোগ পেয়েছি, বিশেষ করে চরিলাম নিয়ে আপনারা ডাটসের একদম চরিলামে কোনো রকম যারা এর আগেও একবার বাসকাণ্ড আমরা শুনেছি, বাসকাণ্ড এখানে একটা চেষ্টা করেছে এখানে দাঙ্গা লাগানোর, আমি আমার যা করার করেছি। কিন্তু পুলিশ বা সরকার 12 জন আমরা মন্ত্রী, আমরা কত করব, কিন্তু আপনারা যখন জেগে উঠবেন দেখবেন সব ঘরে ঢুকে যাবে, সব ঘরে ঢুকে যাবে। এবং আমি চাই চরিলাম আবার পুনরুদ্ধার হোক, এবং চরিলামের এই এলাকার মধ্যে যতগুলো এডিসির অংশ আছে, আগামী এডিসিতে কোনো জায়গার মধ্যেই আমরা পরাজয় তো দূরের কথা, কত বেশি ভোটে আমরা জয়যুক্ত হব সেই চিন্তা ভাবনা করবেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটা নতুন ত্রিপুরা আমরা করতে চাই। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প আওয়ার গভর্নমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন রাখার জন্য। এখন সমাপ্তি ভাষণ রাখার জন্য অনুরোধ করছি